শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের শান্ত আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক, অভিনেতা ও নাট্য নির্দেশক আখতারুজ্জামানের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই আগামীকাল ঢাকায়। প্রথমেই জানিয়ে দিচ্ছি নাট্য উৎসবের সময়সূচি। মঞ্চের নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন, এই স্লোগান নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ভাঙ্গাগড়া নাট্য উৎসব। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 7টায় প্রদর্শিত হবে সময় প্রযোজিত নাটক শেষ সংলাপ। নাটকটির নির্দেশনা দিয়েছেন আখতারুজ্জামান। নাট্য উৎসব চলবে 31 মার্চ পর্যন্ত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 97তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজিটাল কালচারাল আর্কাইভে অনুষ্ঠিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা 6টায় প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র সোনার কেল্লা। এবার জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক শিল্পকর্ম প্রদর্শনী স্টোনস 2। বেলা 11টা থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 18 মার্চ পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 থাকছে শিশুতোষ অনুষ্ঠান টাটা টাইম মেশিন। এরপর কি হবে? পুস্টার সোস কালো ওস্তাদ অহনসল পালা। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। আমার মেয়েটা একটু পাগল আছে। শুধু একটু আন্টি? আমার তো মনে হয় অনেকটাই। হ্যাঁ, সবাই বলে ওর বাবার মতো হচ্ছে। কেন, আপনার কি মনে হয়? আপনার মনে হয় না? হ্যাঁ হয়, ওর বাবার মতো সৎ, পরোপকারী, একরোখা। যদি ঠিক করে কোনো একটা কিছু করবে সেটা করেই ছাড়ে। রাত 9টায় প্রচার হবে ইভান সাইডের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় এনটিভি নির্মিত প্রথম ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। নাও, কি করবো এটা দিয়ে? লিখবা পরীক্ষায়। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন, এই স্লোগান নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ভাঙ্গাগড়া নাট্য উৎসব। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক, অভিনেতা ও নাট্য নির্দেশক আখতারুজ্জামান। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আপনি? এই তো জি, ভালো আছি। 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভাঙ্গাগড়া নাট্য উৎসব, যেটা আপনার 1 এপ্রিল পর্যন্ত চলবে। তো এখন পর্যন্ত কেমন চলছে এই নাট্য উৎসব? খুবই ভালো। এর আগে একটু কথা বলে নেওয়া দরকার, সেটি মাননীয় প্রধানমন্ত্রী 27শে ফেব্রুয়ারি এটির উদ্বোধন করেন। এটি উল্লেখ করতে চাই এই কারণে যে বাংলাদেশের নাটকের
সূতিকাগার বলা চলে বাংলাদেশ মহিলা সমিতিকে, সমিতি, জি। কারণ স্বাধীনতা পরবর্তী সময় 1973 সালে ফেব্রুয়ারি মাসে নিয়মিত নাটক শুরু হয় মহিলা সমিতিকে কেন্দ্র করে। এর আগে বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু একেবারে দর্শনের বিনিময়ে যে নাটকটি শুরু হয়, গ্রুপ থিয়েটার চর্চাটা শুরু হয়, সেটা বাংলাদেশ মহিলা সমিতিকে কেন্দ্র করি। আচ্ছা। এবং এইটি ছিল কেন্দ্রবিন্দু, এবং সারা দেশে পরবর্তীতে নিয়মিত নাট্যচর্চা শুরু হয় এবং সেটি দর্শনের বিনিময়। তো সেটি 2011 সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনেই একটি ভাঙাগড়া নাট্য উৎসবের মধ্য দিয়ে তখন মঞ্চটি ভাঙা হয়। আর 2016 সালে ফেব্রুয়ারি মাসে আবারও আমরা 28শে ফেব্রুয়ারি থেকে ভাঙাগড়া নাট্য উৎসবের মধ্য দিয়েই পুনরায় মিলনায়তনটি চালু করবার একটা প্রচেষ্টা চালিয়েছি। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। তাহলে আপনাদের ভাঙাগড়া নাট্য উৎসবের আসলে মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশ মহিলা সমিতি বাংলাদেশের যে নাটকের প্রাণকেন্দ্র, এবং যে মহিলা সমিতিকে নাটক করেই এদেশের নাটক সমৃদ্ধ হয়েছে। এদেশের নাটক শুধু বাংলাদেশই নয়, আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের নাটক যে সমৃদ্ধ লাভ করেছে সেটি মহিলা সমিতিকে কেন্দ্র করেই। এবং এখানেই আমাদের তাবৎ বিখ্যাত নাটকগুলো মঞ্চায়িত হয়েছে, নির্মিত হয়েছে। এবং এই মহিলা সমিতিকে কেন্দ্র করেই আমাদের নাট্যকররা মমতাজ উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ, সেলিম আলদিন, এই যে আমাদের দেশের একজন কিংবদন্তি এরা, এই কিংবদন্তি তুল্য নাট্যকাররা সৃষ্টি হয়েছেন এই মঞ্চকে কেন্দ্র করে নাটক লিখে। এবং সেই নাট্যকার তৈরি হয়েছেন এই মহিলা সমিতিকে কেন্দ্র করে, যেখানে তো সেই মহিলা সমিতিকে আমরা কি করে ছাড়ি? অবশ্যই আমরা চাই মহিলা সমিতিটি আবারও তার সেই পুরনো যৌবন লাভ করুক এবং দর্শক মুখরিত হোক, আলোড়িত হোক। আচ্ছা, তো কি মনে হয় আগে সেই প্রাণটা কি মহিলা সমিতি এবার ফিরে পাবে? এটি একটি অন্যরকম ভাবনাও আছে, ভাবতেই হবে। কারণ হচ্ছে যে 1973 সাল বা 1980 সাল বা তার পরবর্তী সময়টুকু আর 2016 সাল একরকম নয়। তখনকার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা এবং আজকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা এক নয়। এখন যে রাস্তায় জ্যাম বা যা কিছু আছে, তখন কিন্তু সেগুলো ছিল না। এখন রাস্তাটি একমুখী, বেইলি রোড, যেটি পরবর্তীতে নাটক সরণি করা হয়েছে শুধুমাত্র এই নাটক করার কারণেই। কিন্তু তো সেটি একমুখী হয়েছে, এবং এখন আরো মহিলা সমিতিতে গাড়ি রাখারও একটা ব্যবস্থা রাখা হয়েছে। আচ্ছা, তা আমি মনে করি যে মিলনায়তনটি এত চমৎকারভাবে হয়েছে, সেটিতে মনে হয় দর্শক নাটক দেখে খুব আরাম পাবে। কারণ ইতিমধ্যে তো নাটক চলছে। এই ধরনের অবস্থান কেউ বলেনি যে নাটকটি দেখতে তাদের কোনো সমস্যা হচ্ছে বা আধুনিকায়নের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে। সামান্য ভুল ত্রুটি হয়তো থাকতেই পারে, একটা বড় কাজ করতে গেলে তো ত্রুটি থাকতেই পারে। এটা তো কেউ একেবারে 100 ঠিক করে নিতে পারবে না। সেই ত্রুটিটি হয়তো কোনো এক সময় আবার সংশোধনও করা যেতে পারে। তো আমরা ওভারঅল মনে করছি মিলনায়তনটি খুবই সুন্দর হয়েছে এবং দর্শক উপযোগী হয়েছে। আমরাও সেটা চাচ্ছি যে আগে সেই প্রাণটা মহিলা সমিতি আবার হয়তো ফিরে পাবে। অবশ্যই সেটা আমরা আশা করছি। তো এই নাট্য উৎসবে কয়টি দল থাকছে এবং কয়টি নাটক থাকছে? এখানে 32টি নাটক থাকছে। যেমন প্রথম দিনই হয়েছে সোনাই মাধব, তারপরে এখানে আরো উল্লেখযোগ্য নাটক হচ্ছে নাগরিকের নাটক আছে, ঢাকা থিয়েটারের নাটক ইতিমধ্যে হয়ে গেছে। আজকে যে নাটকটি মঞ্চস্থ হবে সেটা হচ্ছে মহাজনের নাও, সুবচন নাট্য সংসদের নাট্যধারার এবং অশ্বমেধ যজ্ঞ বা মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ইতিমধ্যে হয়ে গেছে। এরকম আরো অনেকে নাট্যচক্রের নাটক আছে শেষ দিন। আর লোকনাট্য দল বনানী, আমাদের শেষ সংলাপ আগামীকাল 70তম প্রদর্শনী হবে। এরকম উল্লেখযোগ্য নাটক অনেকগুলো নাটক আছে। আচ্ছা, তো আপনাদের সময় দলের আগামীকাল যে নাটকটা আছে শেষ সংলাপ, সেই নাটকটা আপনি নির্দেশনা দিয়েছেন। তো সেই নাটকের সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কি ধরনের সেটি নাটকটি? এটি আসলে মিশরীয় নাটক যদিও, কিন্তু এটির অনুবাদে এত চমৎকার যে ডক্টর সৈয়দ জামিল আহমেদ এবং সাইফুল আলম চৌধুরী দুজন মিলে যে এত চমৎকার অনুবাদ করেছেন, এটা কখনো মনেই হয় না এটি বিদেশি নাটক। আর আমাদের দেশের প্রেক্ষাপটে এটি একেবারে চলনসই আমি মনে করছি। এটি হচ্ছে একটি আইনকে ঘিরে, অর্থাৎ আইনবিদরা আইন প্রয়োগের মধ্য দিয়েই কথা বলতে চান। কিন্তু কখনো রাষ্ট্র এমন একটি অবস্থায় দাঁড়ায় যে রাষ্ট্র কি অস্ত্রের গুণে টিকে থাকবে নাকি আইনের কারণে টিকে থাকবে, এবং একজন শাসক নিজের চিন্তা আনতে হবে যে উনি কি অস্ত্রের জোরে টিকে থাকবেন না আইনের জোরে টিকে থাকবেন। শেষ পর্যন্ত আইনটিকে মাথা পেতে নেয়,
কারণ আইনের ঊর্ধ্বে আসলে কোনো কিছু নয়। আইনই সর্বশ্রেষ্ঠ এবং আইনই শান্তিটা দিতে পারে। আসলে অস্ত্র তো ক্ষমতা আজকে আছে, কালকে নাও থাকতে পারে আপনার কাছে। আচ্ছা, এই নাটকের মূল বক্তব্য আসলে সেখানেই। তো আগামীকাল এই নাটকের মনে হয় ৭০তম প্রদর্শনী জি। মঞ্চায়িত হবে। এর আগেও তো আমাদের ঢাকা এবং বাংলাদেশের বাইরেও এই নাটকের বেশ কিছু শো হয়েছে। তো দেশের বাইরে কোথায় কোথায় হয়েছে? বিশেষ করে ভারতেই হয়েছে। ভারতের যেমন কলকাতা, মধ্যমগ্রাম, শান্তিপুর, বহরমপুর, মুর্শিদাবাদ, এরকম জায়গাগুলোতে হয়েছে এবং প্রত্যেক জায়গায় খুব ভালো রেসপন্স। কারণ হচ্ছে যে এই নাটকটি শুধুমাত্র যে বাংলাদেশের প্রেক্ষাপটে তা নয়, আচ্ছা, এটি আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীদের কাছেও কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করছে। এই কারণে যে তারাও মনে করছে এই বিষয়টি তাদের কাছে খুব সমসাময়িক। আচ্ছা। তো শেষ সংলাপের রেসপন্স এবারও অনেক ভালো পাবেন আমরা আশা করছি আর কি। তো এখন পর্যন্ত যতগুলো নাটক গিয়েছে, ভাঙাগড়া নাট্য উৎসবে দর্শকরা কিভাবে নিচ্ছে নাটকগুলো? এটি আসলে হয়েছে কি যে যেহেতু ৫ বছর মাঝখানে একটা বিরতি ছিল, সে কারণে দর্শকরা বড় বড় শিল্পকলা একাডেমিকেই বেছে নিয়েছে এই ৫ বছরের মধ্যে। তো এখন নতুন একটি স্থানে এসেছে। এখনো পর্যন্ত সবাই জানে কিনা সেটাও একটা প্রশ্ন। আমি এবং সবাইকে জানানোরও একটা প্রচেষ্টা চালিয়েছি আমরা। যেমন আজকের অনুষ্ঠানটিও একটি প্রচার মাধ্যম, দর্শকরা জানতে পারবে। আর না আসলে তো বুঝতে পারবে না আসলে মজাটা কোথায়। তো এই দিক থেকে আমার মনে করছি যে দর্শকরা জানছে, আস্তে আস্তে জেনে উঠছে এবং ক্রমাগত দর্শকের উপস্থিতি বেড়ে উঠছে। আচ্ছা, তো এবার আমরা একটু অন্য প্রসঙ্গে যাই যে সেই আগের নাটক এখন নাটক অবশ্যই কিছু পার্থক্য আছে, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আপনি সেটা বললেন। তো নাটকগুলো যে হচ্ছে, নাটকগুলো কেমন হচ্ছে আগের তুলনায়? নাটকের মূল কেন্দ্রটা আসলে সময়টা নির্বাচন করে অনেক কিছু। ধরুন 1971, 72, 73 সালে যে ধারায় বা যে চিন্তায় নাটক হতো, আজকে 2016 সালে এসে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। তার প্রেজেন্টেশনটা পরিবর্তন হয়ে গেছে। প্রেজেন্টেশন আসলে মুখ্য। ধরুন 1950 সালে যে ডিরেকশন যেভাবে দিত, 2016 সালে সেই ডিরেকশনটা দিচ্ছে না। এটা কিন্তু আমূল পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ 500 বছর আগে ধরুন শেক্সপিয়ার আমলে যে নাটকটি শেক্সপিয়ার করেছেন, সে আমলে মঞ্চের মধ্যে রক্তের গঙ্গা বইয়ে দিত। যে কারণ শেক্সপিয়ারের নাটকের মৃত্যুর হার তো অনেক বেশি, মঞ্চে অনেক লোক মারা যায়, তখন দেখা যেত যে বালতি ভরে ভরে রক্তের রং স্টেজে ঢালা হতো। কিন্তু এখন এক ফোঁটা রক্ত লাগে না। এই যে পরিবর্তনটা, সেটাই কিন্তু আধুনিকায়নের একটি অংশ। এই আধুনিক জায়গাটা এখন নির্মিত হয়েছে এবং আধুনিকভাবেই যতটা সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ আমাদের তো আধুনিকায়ন বলতে আসলে যেটা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স জায়গা থেকে যে আধুনিক হওয়া দরকার, সেটির পরিমাণ কিন্তু খুব কম। আমাদের মঞ্চ, সারা পৃথিবীর যে শ্রেষ্ঠ মঞ্চটি আছে, সেই মঞ্চটি বাংলাদেশে নেই। এই ব্যাপারে আমি উল্লেখ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যখন 27শে ফেব্রুয়ারি মহিলা সমিতি উদ্বোধন করেন, তো উনি নিজেই উল্লেখ করেছেন যে আমি বাংলাদেশে তো এখন, আগে মহিলা সমিতি উনি নাটক দেখেছেন, তো বললো যে আমি মহিলা সমিতি নাটক দেখেছি, মহিলা সমিতি আজকে আধুনিক হয়েছে, কিন্তু আমি বিদেশে গেলে, আগেও গিয়েছি যখন, তখন মাঝে মধ্যে যদি যত সামান্য সময় পাই, সেই সময়টিতে এই ধরনের মঞ্চ নাটক দেখতে যাই। তো সেখানে যে মঞ্চ আমি দেখেছি, যে একই মঞ্চে হেলিকপ্টার নেমে যাচ্ছে বা ট্রেন চলে যাচ্ছে, এই ধরনের মঞ্চ বাংলাদেশে একটিও নেই, এত আধুনিক মঞ্চ। তো ওনার পরিকল্পনার মধ্যে আছে একটি আধুনিক মঞ্চ নির্মাণের কথা, উনি নিজেই উল্লেখ করেছেন। আমি এই অনুষ্ঠানের মধ্যে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তার যে এত বড় অনুভূতিটা, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং এটি আমি মনে করছি বাংলাদেশের যে কোনো সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে বা যে কোনো সাংস্কৃতিক পরিবেশনের ক্ষেত্রে এই ধরনের মঞ্চ আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। জি, অবশ্যই। তো সাধারণত অভিনয়ের জন্য মূল শেকড়টাই কিন্তু মঞ্চ নাটক থেকে পাওয়া যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে যারা নাটক এখন পর্যন্ত শিখতে চাচ্ছে, নাটক করতে চাচ্ছে, তাদের জন্য নাট্য চর্চাটা আসলে কেমন চলছে বা নাট্য চর্চার অবস্থানটা এখন কিরকম আমাদের দেশে? অবস্থানটা ওই দৃষ্টিতে খারাপ নয়, ভালো, কিন্তু একটু ভাবনার দরকার আছে। কারণটা হলো, নাটকটা যখন শুরু হয় বাংলাদেশে 1973 সালে, নিয়মিত নাট্যচর্চাটা যখন শুরু হয়, তখন কিন্তু সম্পূর্ণটাই ছিল গ্রুপ থিয়েটার চর্চা এবং অ্যামেচার
আমরা কোনো পারিশ্রমিক নেই না, বরং নিজের পকেটের পয়সা দিয়ে থিয়েটারটা করি। শুধুমাত্র এটি ঠিক মানে আগের মতোই আছে, সবকিছুর পরিবর্তন হয়ে গেছে, নাটকের মান পরিবর্তন হয়েছে, নাটকের লেখার পরিবর্তন হয়েছে, অনেক কিছুর পরিবর্তন হয়েছে, কিন্তু এখন আমরা বিনা পারিশ্রমিকে করি। কিন্তু এইটি কতদিন? কারণ এখন তো আপনি নিজেও জানেন যে 1 সেকেন্ড হলেও বিক্রি হয়, সেকেন্ড বিক্রি হয় পয়সায়। এটা মোবাইল ফোন, সেটা সেকেন্ডে পয়সা নেয়। তো মানুষের সময় যেখানে সেকেন্ডে পয়সায় বিক্রি হয়, সেখানে আমরা কি করে কতদিন সম্ভব বিনা পয়সায় থিয়েটারটা করা? এখানে আসলে ভাবা উচিত নতুন করে, কারণ এটি কিন্তু অনেক বড় ব্যাপার, যেটি এখন হয়তো অনেকেই ভাবছে না যে থিয়েটারটা আসলে শুধুমাত্র হয়তো বিনোদনের অংশ, তা নয়, এটা শিক্ষারও বাহন। এইটি আমাদের সমাজকে পরিবর্তনের অনেক দিক নির্দেশনা দিয়ে থাকে। একটি নাটক আপনার মনের ভিতরে যত কুসংস্কার আছে, যত কুশিক্ষা আছে, সেটিকে নাড়া দিয়ে ফেলে দিতে পারে। একটি সংস্কৃত, সেই জন্যই মানুষ বলে তুমি কি সংস্কৃতবান, তোমার ভিতরে সংস্কৃতি বলতে কিছু নেই। এই শব্দগুলো প্রয়োগ করে কখন? যখন মানুষের মধ্যে এই খারাপ গুণগুলো দেখে। দেখুন, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশের নাটক করে, নিয়মিত নাট্যচর্চা করে এমন একটি ছেলে, একজন পকেটম্যান পাবেন না, একটা চোর পাবেন না, একটা খারাপ কিছু পাবেন না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ তারা রাজনৈতিকভাবে সচেতন, তারা সামাজিকভাবে সচেতন, তারা শিক্ষার দিক থেকে সচেতন, এবং এই কারণে কিন্তু আমরা খুব গর্ববোধ করি। এবং এটি যদি আসলে বিবেচনায় না আনে, অদূর ভবিষ্যতে এই দেশে সাম্প্রদায়িক বলেন, অশিক্ষা কুশিক্ষা বলেন, সামাজিক যে আসক্তি যেটা বলেন, যুব সমাজের মধ্যে যে মাদক আসক্তি বলেন, এগুলোর প্রভাব বেড়ে যাবে। এবং এই আমি মনে করি যে সংস্কৃতি শুধু নাটকই নয়, সংস্কৃতি সকল শাখাকেই আমি বলছি যে এটি যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলেও অন্তত কিছু অংশ মার্কস দিয়েও যদি শুরু করে, তাহলে কিন্তু একটি জাতি, পরবর্তীতে আমরা যে জাতিটা পাবো, সেটি একটি সম্পূর্ণ সংস্কৃতবান জাতি পাবো। জি, অবশ্যই। তো আমরাও সেটা আশা করছি এবং মঞ্চ নাটকের অনেক অনেক সাফল্য কামনা করছি। আজকে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং সেই সাথে শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনুরোধ জানাবো, বাংলাদেশ মহিলা সমিতির যে নতুন মঞ্চটি হয়েছে, সেই মঞ্চে একবার এসে দেখে যাবেন এবং নিয়মিত নাটক দেখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার সুস্থ নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।